কিছু ঘটনা ঘটতে পারে, তারা বিপদে পড়বে। কি ওরা টানতে 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 নিয়ে চলে গেছে ভোটের আগে। পশ্চিমবঙ্গের এই যে কাজের অভাবে বাইরে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন তারা ফিরলে কাজ পাবে, কিন্তু আমাদের এখানে শিক্ষকরাই যেখানে পথে, সেখানে কি যদি বাইরে থেকে শ্রমিক আসে তারা পর্যাপ্ত কাজ পাবে? দেখুন, শিক্ষক বন্ধুরা অত্যন্ত পড়াশোনা করা, মা বাবা খেয়ে না খেয়ে তাদেরকে মানুষ করেছে, তাদেরকে তো যে কোনো কাজ দেওয়া যায় না। আজকে যদি একটা দারোয়ানের কাজ দেন, তাহলে তার পক্ষে হয়তো কেউ কেউ করছে বাঁচার জন্য, তার শিক্ষাটাকে সম্মান দেওয়া হয় না। আমার পরিযায়ী ভাই বোনেরা যারা বাইরে কাজ করছেন, বেশিটাই শ্রমজীবী মানুষ, শ্রমিকের কাজ করে। এই শ্রমিকের কাজ বাংলায় অনেক আছে, প্রচুর আছে। আপনি বলুন না, আপনি যদি সিকিউরিটি গার্ড, আমরা বলি কোনো একটা ছেলে হলেই হলো সিকিউরিটিতে চাকরি পেয়ে যাবে, এবং সেই চাকরির বেতনটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় কম নয়, ঠিক আছে? ফলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা অনেকটা অভিমান করেও বলেছেন, এবং একটা চেষ্টার কথা বলেছেন। কারণ দেখুন, ভারতবর্ষটা তো আমাদের, 2025 সাল, এটা তথাকথিত হিন্দু রাষ্ট্র শুরু হবে, হিন্দু রাষ্ট্রের কাজ চলছে, ঘটবে বোমা, এগুলো অন্তর্ঘাত হতে পারে, এগুলো ইচ্ছা করে পশ্চিমবঙ্গে তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে ভোটটা করা, বিভিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। যে কম ক্ষতিগ্রস্ত হবে মুসলমানরা, তার কারণ হচ্ছে মুসলমানরা এই ভারতবর্ষের আদিজন, যুগ যুগ ধরে মুসলমানরা বাস করছে, এবং যেহেতু তারা সংখ্যালঘু, তারা সংখ্যাগুরুদের দ্বারা বিভিন্ন সময় অত্যাচারিত হয়ে থাকে, ফলে ওরা নর্মাল নিয়মেই কাগজপত্রগুলো আগে থেকে ঠিকঠাক করে রাখে। তথাপি কিছু গরিব মানুষ তো থাকবেই, সেই মানুষের সংখ্যাটাও কম নয়, তারা বিপদে পড়বে। কিন্তু মূল যারা বিপদে পড়বে, দেশভাগে বলি হয়ে এসেছিল আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান হিন্দু বাঙালিরা, অর্থাৎ তারা বিপদে পড়বে। তুলনায় মুসলমানদের বিপদটা কম হলেও মুসলমানরা কিন্তু এই যে লড়াই, এই যে আন্দোলন, মানুষ যে লড়বে, বাঁচতে চাইবে, তার জন্য মুসলমানরা কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। যেভাবে তারা 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম বিরাট অবদান রেখেছিল, মুসলমানরা সেরকম অবদান রাখবে আমি বিশ্বাস করি। প্ল্যানেট পর্যন্ত একটি হিন্দুদের নিয়ে যাত্রা শুরু করলো, কোথাও কি মুসলিমদের এখানে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে? অবশ্যই তাই। মুসলমানদের সংখ্যা লঘু মুসলমান, এদেরকে ভয় ধরানোর জন্য হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আমার কাছে, আমি গতকালকে একটা ইন্টারভিউ নিয়েছি, যিনি একজন আরএসএসের কর্মী, হিন্দুত্ববাদী কর্মী, যারা ফেটি বাঁধে, পতাকা নেয়, অস্ত্র নেয়। এই ছেলেটি বলছে এ বাংলাদেশে সুখে ছিল, খুব ভালো থাকতো, এবং বাংলাদেশে ওর স্মৃতি আজকেও কান্নাকাটি করছে। বাংলাদেশে মুসলমানরা ওদের উপর অত্যাচার করেনি, ওদের ইচ্ছা ছিল, ওদেরকে বলা হয়েছিল যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হচ্ছে, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী ওদের অনেক সুযোগ দেবে, দ্বৈত নাগরিকত্ব দেবে, এই লোভে তারা এসেছিল। আজকে আসার পর দেখছে যেটা হচ্ছে সবটা ভুল এবং উল্টো। এমনকি ওরা বলছে প্রথমের দিকে ওরা এসে ভারতের বাংলার ঘটিদের সঙ্গে কথা বলতো, এপারের লোকেদের সঙ্গে, কিন্তু এপারের লোকেরা ওদেরকে খুব একটা পাত্তা দিত না বাংলাদেশি বলে। ফলে ওরা দেখেছে যে গুজরাটি, মারোয়ারি বা এই বিহারি, এই যে তোমার ঝাড়খণ্ড থেকে যারা আসছে মস্তান বাহিনী, তারা তো হিন্দু, সুতরাং তারাই প্রকৃত বন্ধু, এই বলে তারা কিন্তু হিন্দি ভাষাভাষীর সঙ্গে একজোট হয়ে গেছে, এবং এই টিমটা ওরা কিন্তু মার দাঙ্গা, ভোট লুট এটা করেছে। আজকে ওরা এমন অবস্থা হয়েছে আর ফিরতে পারছে না, সব পুরো ঘিরে ফেলেছে, এবং তাদেরকে পালানোর কোনো রাস্তা নেই। ওদেরকে নিয়ে কাজ করে আজকে ওদেরকে বেনাগরিক করে দিয়েছে। ফলে শুভেন্দু অধিকারী যে মানুষগুলো এখনও সচেতন হতে পারেনি, এই হিন্দুত্ববাদী, বেশিরভাগ তো বোকা, লেখাপড়া না জানা, এবং তারা মনে করছে হিন্দু 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 মনে করে তারা একটা ফাঁদে পড়ে গেছে। আলটিমেটলি ওই মিছিলে যেটা দেখছিলেন, দেখা যাবে তার 80% বেনাগরিক হয়ে যাবে আইনের চোখে। একদম ভুল বুঝিয়ে মস্তান বাহিনীকে নিয়ে এসছে, এবং এরা বেশিটা বাংলাদেশ থেকে কয়েক বছর আগে আসা, মানে অবৈধ পথে আসা। এসআইআর যদি হয় পশ্চিমবঙ্গে, বাঙালি শেষ হয়ে যাবে, বাঙালি আর থাকলো কোথায়? বাংলা ভাষা এমনিতেই দেখুন, বাঙালিদের একটা করে সন্তান,
তাহলে লোকসংখ্যা কম, এবং বাংলা ভাষা বলার লোকসংখ্যা কম। যারা শিক্ষিত হয়ে গেছে তারা বাংলা অনেকে বলতে চায় না, তারা রবীন্দ্রনাথ ফবীন্দ্রনাথ কোনো পাত্তা দেয় না। দ্বিতীয়ত SIR হলো মানে এই যে বাংলার অর্ধেকটা ওপার বাংলার মানুষ, তাই তো? তাহলে এখানে যে নেতা মন্ত্রীরা দেখছেন প্রায় অর্ধেক ওরা, এখানে WBCS IAS IPS প্রায় অর্ধেক ওপার আর এপার মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা বাঙালিরা আমরা ওপার বাংলার মানুষদেরকে হৃদয় দিয়ে ভালোবেসেছি, কারণ ওরা দেশভাগে বলি আমরা স্বাধীনতাকে এনজয় করেছি, ওরা স্বাধীনতার সময় মানে সর্বস্ব হারিয়ে ছিন্নমূল দেশান্তরিত হয়েছে, তাই তো? আজকে বিজেপি সরকার 2003-এ আইন করে আমাদের মহাশ্বেতা দেবীকে, ঋত্বিক ঘটককে, মিঠুন চক্রবর্তীর বাবাকে, আমাদের প্রতুল মুখোপাধ্যায়কে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, গৌতম ঘোষকে, এইসব মানুষগুলোকে ইললিগাল মাইগ্রেন্ট তকমা দিয়ে দিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী। ফলে এই SIR-এর ফলে 4.5 থেকে 5 কোটি বাঙালি চিরকালের জন্য শেষ হবে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না, সেই জায়গায় ঢুকে যাবে গুজরাটি, মারোয়ারি, বিহারি। ফলে বাংলা ভূখণ্ড তাকে ওরা দখল নিয়ে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে কথাগুলো বলছেন সেটা আইনের কথা বলতে হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে, কিন্তু যখন তিনি তার বাইরে রেগে যাচ্ছেন, উনি বলছেন আমি তো হোমমেড, মানে আমি তো বাড়িতে হয়েছিলাম, কাগজ দেখাবো কী করে, আমি মানে আমরা, যখন এই কথাগুলো বলছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে বলছেন না, তিনি জননেত্রী হিসাবে বলছেন, তিনি বাংলার কন্যা হিসেবে বলছেন, তিনি বাংলার মা হিসেবে বলছেন। ফলে আজকের এই ভয়াবহ বিপদের দিনে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আমি এটা গবেষণা, আমার এটাই সাবজেক্ট, আমি দেখতে পাচ্ছি কি হতে চলেছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বাঘিনী আছে বলেই সমস্ত পলিটিক্যাল দলগুলো যদি এক হয়ে বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করত, আমাদের অ্যাডভান্টেজ হতো। আমরা একজন বাঘিনীকে সঙ্গে পেয়েছি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সে যে পার্টিই করুক, প্রথম আমরা বাঙালি, তারপর আমাদের হিন্দু মুসলমান। দেখুন, ইলেকশন কমিশন কোনো মিথ্যা কথা বলছে না, ইলেকশন কমিশন আইনের কথাই বলছে, কিন্তু চালাকিটা আমরা যদি যাই ডালে ডালে, মানে পলিটিক্যাল দলগুলো যদি যায় ডালে ডালে, নির্বাচন কমিশনের পিছনে যে হিন্দুত্ববাদী বিজেপি তারা যায় পাতায় পাতায়। গত 3 বছর ধরে আমরা নো এনআরসি নো সিএ, নো এনআরসি নো সিএ করেছি। এবার সিএ এগুলো ছিল মিনিস্ট্রি অফ হোমের সাবজেক্ট, মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে আন্দোলন করা যায়, মিনিস্ট্রি অফ হোম ইচ্ছা করলে বন্ধ করতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু ওরা টানতে 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 নিয়ে চলে গেছে ভোটের আগে চলে এলো, মানে এটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেল। এইবার গ্যাঞ্জাম করবে, রাষ্ট্রপতি শাসন জারি। ফলে দেওয়ালে পিঠ ঠেকেই দিয়েছে। এটা নির্বাচন কমিশনের একটা কৌশল, কারণ তার পিছনের শক্তিটা ভয়ঙ্কর শক্তি। এবার নির্বাচন কমিশন, আমরা যারা নির্বাচন কমিশনকে কথা বলছি, মানে রাজনৈতিক নেতারা, বেশিরভাগ রাজনৈতিক নেতা পড়াশোনা কম করে, তারা নেতা হয়ে যায়। আর হিন্দুত্ববাদী শক্তি সবসময় চেষ্টা করবে অশিক্ষিত লোকদের নেতা মন্ত্রী করা, যাতে তারা কোনো একটা খারাপ আইন পাশ হলে প্রতিবাদ করতে না পারে। তো এই জায়গাটা দেখুন, প্রশ্নটা এই হওয়া উচিত ছিল ওদের, যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে যারা ভোটার তালিকায় যারা আছে তাদেরটাকে একদম দারুণভাবে পর্যবেক্ষণ করা। তাহলে 1952 সালে প্রথম ভারতবর্ষে ভোটার তালিকা শুরু হয়, তারপর থেকে প্রতি বছর করছো, আজকে 2025 সালেও তোমাদের পরিষ্কার হলো না। তাহলে আমরা মাইনেটা দিয়ে কাদের পুষে কি কালসাপ পুষেছিলাম? আজকে তুমি বলছো, কি বলছো না এখানে একটা চোর ঢুকে পড়েছে এই গ্রামে, তো আমি পুলিশ, আমি তখন ঘুমোচ্ছিলাম নাক ডেকে, আমি চোরটাকে দেখতে পাইনি। তাই তোমরা গ্রামবাসী প্রত্যেকে আসো, কাগজপত্র নিয়ে প্রমাণ করো যে তুমি চোর নও। কত মারাত্মক কথা, তাই তো? ফলে এই প্রক্রিয়াটা একটা ভয়ঙ্কর কৌশল, কারণ 1950 সালের পর থেকে ভারত সরকার কৌশল করে যে এসছে তাকেই ভোটার কার্ড করে দিয়েছে, মানে ঢুকিয়ে নিল। এবার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দিয়ে পুরো এরিয়াটা ঘিরে নিল। এবার SIR দিয়ে
এদেরকে বেনাগরিক করে দিচ্ছে। 4.5 কোটি বেনাগরিক হবে, কারণ সিএএ অবৈধ অনুপ্রবেশকারীদের একটা বিশেষ পদ্ধতিতে বৈধ শরণার্থীতে রূপান্তরিত হওয়া। এবার যদি কেউ বৈধ শরণার্থীতে রূপান্তরিত হতে পারে তাহলে সে নাগরিকে রূপান্তরিত হবে। তার সংখ্যাটা ভারতে আগে ছিল 31,313 জন, এখন হয়তো 1-2 হাজার বেড়েছে, 40,000ই ধরুন। তাহলে অবৈধদের জন্য সিএএ বা শরণার্থীদের জন্য সিএএ, আর যারা ভারতের প্রকৃত নাগরিক আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তাদের জন্য এসআইআর। যে কারণে বলছে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী আমরা এসআইআর করছি। 326 নম্বর ধারায় কি বলছে? যারা ভারতের প্রকৃত নাগরিক তাদের 18 বছর বয়স হলে তারা ভোটাধিকার পাবে। ভারতের নাগরিক কারা? সংবিধানের 5 এবং 6 আর্টিকেলে বলে দিয়েছে যারা 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে বাস করছে বা 48 সালের 19 জুলাইয়ের পরে এসে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব নিয়েছে। তাহলে সাধারণ মানুষ এসব মানে জানে না, পলিটিক্যাল দলগুলো কাউকে বলেনি। ফলে এরা যখনই ভাবে ওই যে 11টা ডকুমেন্ট, ওর মধ্যে তো আমার সবই আছে বা আমার 4টে আছে, যখনই জমা দেবে তখনই সে ধরা পড়ে যাবে। কারণ যে লোকটা নাগরিক নয় তার সবটাই ভুয়ো। নাগরিক না হয়ে ভোটার কার্ড করলো কি করে? ভুয়ো পথে করলো। ভোটার কার্ড দিয়ে সে পাসপোর্ট করলো, পাসপোর্ট দেখিয়ে সে আর বাকি কাগজ করলো। মানে এটা হচ্ছে বাঙালি জাতিকে ধরে নেওয়ার, দেশভাগে বলি হওয়া মানুষ অসংখ্য 4.5 থেকে 5 কোটি মানুষকে চিরকালের জন্য বেআইনি করবে, বেনাগরিক। এছাড়া এই ভারতের প্রকৃত যে মানুষ গরিব, আদিবাসী, মূল নিবাসী, এরা কাগজ বাগরে এমন কেসে পড়বে, একটা কেস চালাতে একটা খরচ হলো 70,000 টাকা। আমার এক চেনা লোক, তাকে ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, সে প্রকৃত নাগরিক, 6 লাখ টাকা লেগেছে তার বেরোতে। ফলে এটা মূল কাজ বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা। বিনিময় পরিবর্তে এখানে আম্বানি আদানি মতো কর্পোরেট সাম্রাজ্যবাদী পুঁজি এবং মারোয়ারি গুজরাটি পুঁজি এর মধ্যে ঢুকে বাংলাকে ক্যাপচার করা, বাঙালি জাতিকে ধ্বংস করা, বাঙালি ভাষাকে শেষ করা, তার একটা পরিকল্পনা। দেখুন, এগুলো তো প্রশাসনিক বিষয় এবং ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আর একটা পার্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন। সুতরাং তাদের ভিতরের বিষয়গুলো আমাদের সাবজেক্ট না। আমার সাবজেক্টটা হলো জনগণের বিষয়। জনগণ কতটা বিপদে পড়ছে, কতটা কিভাবে বাঁচবে, কিভাবে একত্রিত হবে, ওদের কথা ওরা বুঝে নিক। বাংলাদেশে যাওয়ার তো কোনো রাস্তা নেই, কারণ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম সেরা মানবতার দেশ। যে কারণে বাংলাদেশে 22 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমরা ভারত 26,000 লোককে আশ্রয় দিইনি, দিয়ে সারাদিন গালাগালি দিই। রোহিঙ্গাদের আমি মিথ্যা কথা বলি, ভোট নেওয়ার কায়দা হিসেবে একটা ব্যবহার করি। বাংলাদেশ এই যে ছেলেগুলোকে পুশব্যাক করছে বাংলাদেশে ভারতীয়দের, বাংলাদেশ তাদেরকে খাওয়াচ্ছে, বসাচ্ছে, ফেরত পাঠাচ্ছে। কিন্তু ভারত সরকার কি করে দিয়েছে, বর্ডারগুলো এমনভাবে সিল করে দিয়েছে, যারা ওপার থেকে এপারে পড়তে এসেছে তারা আর কখনো তার মা বাবার মুখ দেখতে পাবে না, তারা কোনো দিন ফেরত যেতে পারবে না। বলছে কলেজে পড়তে পারবে না, স্কুলে পড়তে পারবে না, হসপিটালে ভর্তি হতে গেলে ধরে নেবে। এগুলো আইন হয়ে গেছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। সেই জায়গায় আমি বলবো যে ভারতবর্ষের উদ্দেশ্য এটা নয় যে তাদেরকে বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশে পাঠাবে যদি উদ্দেশ্য থাকতো তাহলে বর্ডারটা খুলে দিয়ে বলতো, ঠিক যেভাবে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল 1950 সালে, যে অন্তত 1 মাসের জন্য 2 মাসের জন্য তোমরা নিজেদের সমস্যা মেটানোর জন্য যাও, এরম বলে দিতে পারতো। বর্ডার খুলে দেওয়া হলো, তাহলে কিছু না হলো 1 কোটি 2 কোটি লোক তো বাঁচতে পারতো। কিন্তু এটা তা করবে না, এরা এদেরকে কৃতদাস বানাবে, বন্ডেড লেবার। এইটা বাংলাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লেবার হাব, সস্তা শ্রমিকের হাব। আমরা আজকে, আমার বয়স হচ্ছে 60+, আমরা যারা বয়স্ক মানুষ, আমরা পৃথিবীটাকে অনেক দেখেছি। আমাদের কিন্তু আর পৃথিবী থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু আমাদের নেওয়া হয়ে গেছে। তাই এখন আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের মতো বাচ্চাদের বাঁচানোর জন্য এই যুদ্ধে কিন্তু
আমাদের সামনে থাকার দরকার বয়স্ক মানুষদের, এবং একত্রিত হয়ে আমাদের লড়াই করার দরকার এই হিন্দুত্ববাদী মনুবাদী ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে। তবে বাংলা বাঁচবে, তবে আমাদের সন্তানরা বাঁচবে, তবে আমাদের বাচ্চারা বাঁচবে। তা না হলে বাংলার বাঁচার আর কোনো রাস্তা নেই। দেখুন, শিক্ষক বন্ধুরা অত্যন্ত পড়াশোনা করা, মা বাবা খেয়ে না খেয়ে তাদেরকে মানুষ করেছে, তাদেরকে তো যে কোনো কাজ দেওয়া যায় না। আজকে যদি একটা দারোয়ানের কাজ দেন, তাহলে তার পক্ষে হয়তো কেউ কেউ করছে বাঁচার জন্য, তার শিক্ষাটাকে সম্মান দেওয়া হয় না। আমরা গোটা ভারতে যেতে পারি, যেভাবে গোটা ভারতের মানুষ বাংলায় আসে, চাকরি করে, কাজ করে, ব্যবসা বাণিজ্য করে। বাংলায় অবাঙালি ফুটপাতের শ্রমিক বন্ধু সীমাহীন, অসংখ্য। বড়বাজার পুরো অবাঙালিদের বেশিটাই। সেক্ষেত্রে আমার বাঙালিরা যদি বাইরে ব্যবসা করতে যায়, চাকরি করতে যায়, তারা অত্যাচারিত হবে কিনা? বাঙালির চেয়েও বড় কথা, গরিব শ্রমজীবী মানুষের উপর অত্যাচারটা চলছে শিক্ষা দেওয়ার জন্য, বাঙালিদের শিক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে সাময়িক কিছু টাইমের জন্য মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেটাকে যদি আমরা খারাপ অর্থে না ধরে আমরা যদি একটা ভালো অর্থে ধরি, তাহলে পরে কিন্তু অনেক অনেক কাজ আছে। চাকরি নাই বা করলাম, মানুষ তো ব্যবসা করতে পারে, ছোট 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 ব্যবসা করার প্রচুর রকম সুযোগ বাংলায় আছে। একটা জিনিস যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখব সারা ভারতে 12 লাখ স্কুল বন্ধ হয়ে গেছে সরকারি। কেন? অর্থাৎ তথাকথিত হিন্দু রাষ্ট্রে SC ST OBC মাইনরিটিদের লেখাপড়ার অধিকার থাকবে না। এ আমরা তলিয়ে ভাবছি না। আমরা ভাবছি না EWS বলে একটা আইন হয়েছে, যে আইনে বলছে যদি উচ্চবর্ণ হয় আর তার যদি মাসে 55,900 টাকার কমে তার বাবার রোজগার হয়, তার যদি 1000 স্কোয়ার ফুটের 1 স্কোয়ার ফুট কমে বাড়ি হয়, আর যদি 14 বিঘের কমে 1 কাঠা কম জমি থাকে, তাহলে সে গরিব। সে চাকরিতে 10% সুযোগ পাবে, লেখাপড়ায় 10% সুযোগ পাবে। তার মানে SC ST OBCদের আর সুযোগ রইল না। মানে এমনিতেই বর্ণ হিন্দুরা তো এগিয়ে আছে, তারা তো যুগ যুগ ধরে লেখাপড়া করে আছে, তারপর তাদের সুযোগ। তাহলে আর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরা খুব কম হতে পারবে, নিম্নবর্ণের মানুষরা হতে পারবে না। তাতে আবার এই যে 35,000, কখনো 35,000, কখনো 26,000 এই মাস্টারমশাইদের, শিক্ষকদের চাকরি থেকে বঞ্চিত করছে, এটাও একটা কৌশল। এর পিছনে একটা হিন্দুত্ববাদী কৌশল আছে, যদিও সেটা আমরা দেখতে পাচ্ছি এর পিছনে রাজ্য সরকারের ভূমিকাটা অনেক। কিন্তু রাজ্য সরকার কখনো কেন্দ্রের বাইরে নয়, মূল কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। এতে কিছু টেকনিক্যাল কারণের জন্য রাজ্য সরকারের অনেক ভুলভ্রান্তির জন্য বহু পরিবার আজকে ধ্বংস হচ্ছে। যারা, আপনি বলুন তো, সত্যি তো এই শিক্ষিত মানুষগুলোর অত্যন্ত খারাপ অবস্থা, সুইসাইড করছে। আবার পাশাপাশি এটাও তো ঠিক যে কত কোটি কোটি মানুষ বেনাগরিক হয়ে যাচ্ছে, কত কোটি কোটি শ্রমজীবী মানুষ শেষ হয়ে যাচ্ছে। ফলে আজকে শিক্ষক, অফিসার, শ্রমিক এটা বলে আলাদা না করে আমরা যদি মনে করি বাংলা এবং বাঙালি জাতির উপর একটা ভয়াবহ আগ্রাসন নেমে এসেছে, তাহলে মনে হয় ঠিক আছে। পাশাপাশি শিক্ষক তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করবে, এটাই স্বাভাবিক। আজকে দেখবেন যে 26,000 মানুষ বা 35,000 মানুষ চাকরি থেকে বঞ্চিত হলো, কয়েকদিন পর SIR দেখবেন ওটা 26,000টা 6,000 হয়ে যাবে। বোঝা গেল গল্পটা? কারণ তারা তো নিজেদেরকে নাগরিক মনে করছে এখনো, তাদের কাছে তো নাগরিকত্বের প্রমাণটা আসেনি। তো এখন তো নাগরিকত্বের প্রমাণটা এসে গেল। তাহলে ওই শিক্ষক যখন আবেদন, শিক্ষকের মধ্যেও তো বাঙাল আছে, নেই? প্রচুর শিক্ষক আছে যারা বাঙাল। ফলে এটাকে শিক্ষক বা অমুক কর্মচারী বা এইসবভাবে না ভেবে আমরা যদি বাঙালি জাতির ওপর আগ্রাসন বলি, মারোয়ারি গুজরাটিদের আগ্রাসন, আদানি আম্বানির মতো কর্পোরেট পুঁজির আগ্রাসন, আমরা যদি এইভাবে দেখি, তাহলে দেখব অঙ্কটা মিলে যাবে। কারণ বাংলাকে এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করতে চাইছে, যেটা ওরা পারবে না। আবার যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ অস্তিত্বের যুদ্ধ, বাংলাকে রক্ষা করার যুদ্ধ।